বেশ হয়ে গেছে, এখন আর চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, তো এবারে ধরো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ধরো সেন্টেন্সের স্ট্রাকচার। একদম সিম্পল, তোমরা এর আগে করেছো, কিন্তু তোমরা যেটা জানতে না যে তোমরা আগে নর্মালি একটা বাক্য লিখতে, কিন্তু আমি তোমাদের আজকে শেখাবো যে না, নর্মাল নয়। তুমি যেহেতু মানে অফিসার হবে, তো তোমার লেখার মধ্যে এমন একটা জিনিস থাকবে, চার্মিং ভাব থাকবে, তোমার বাক্য গঠনের মধ্যে এমন একটা ব্যাপার থাকবে যেটা দেখে অন্ততপক্ষে পরীক্ষক বুঝবেন যে না, এই ছেলেটার মধ্যে এক্সট্রা কিছু লেখার ব্যাপার আছে। এই তোমার শব্দ চয়ন, আমি তোমাদের যেগুলো দেবো, ধরো এর আগের দিন যেমন দেখাচ্ছিলাম না যে পিপল, নর্মাল কী বলছিলাম, দ্য পিপল, কিন্তু আমরা কি বলছিলাম, দ্য মানে মার্জিনালাইজ মানে পার্সন, তাই না, বা মার্জিনালাইজড পপুলেশন। তাহলে কী হলো যে তুমি কি করলে, পিপলই বললে, কিন্তু তোমার শব্দের মধ্যে একটা অন্যরকম ব্যাপার চলে এলো। তাহলে এই যে ধরো একটা ব্যাপার, ঠিক আছে, আলাদা ব্যাপার, যেখানে তোমার পরীক্ষককে বোঝালে যে না, তুমি হচ্ছে বাকিদের তুলনায় আলাদা, নম্বরটা অটোমেটিক বেড়ে যাবে। আর আমরা এই জিনিসটাই শিখবো। বাক্যর গঠন তো তোমরা করেছো, তোমরা জানো বাক্যের গঠন, কিন্তু আজকে যেটা শিখবে যে আলাদা কেন। রেডি তাহলে সবাই? কি বলছো? হ্যাঁ স্যার। বেশ, আমাকে তাহলে তোমরা এখানে আশা করছি পিডিএফটা দেখতে পাচ্ছ। দেখো তো পিডিএফটা দেখতে পাচ্ছ কি না, দেখো, দেখতে পাচ্ছ পিডিএফ? হ্যাঁ। বেশ, তাহলে দেখো আমি এটা অফ করে দিই। দেখো মেনলি কী বলো তো, যে এই যে ধরো ডেসক্রিপটিভ লেখা, তো এটা ধরো নর্মালি আমরা কী হয় যে এই যে ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস মেন, তাই না, এতে কাজে লাগবে, বা পুলিশের সাইতে কাজে লাগবে। এবারে দেখো, আমরা তো সাধারণত কী হয় যে কোনো একটা টপিক আমরা মুখস্থ করি, কিন্তু আমি এখানে তোমাদের জানতে চাইছি বা বলতে যাব যে শুধুমাত্র মুখস্থ করলে হবে না, কিছু কিছু স্মার্ট ট্রিক্স থাকবে যে জিনিসগুলো তোমাকে আলাদা করবে। তোমরা কী করবে, সরাসরি মুখস্থ, কিচ্ছু করার নেই। তুমি ভালো ইংরেজি পারো না তো, দরকার নেই, তোমাকে এখন এগুলো একটুখানি জেনে নিয়ে মুখস্থ করে কনসেপ্ট ক্লিয়ার করো, মুখস্থ করো, স্ট্রাকচার দেখো, ব্যাস, দ্যাটস ইট। তোমাকে আইনস্টাইনের মতন, মানে তোমাকে ওই শেক্সপিয়ারের মতো লিখতে হবে না। এবারে দেখো সেন্টেন্সের যে এই যে প্রকারভেদ, মানে অর্থ অনুযায়ী, মানে অনুযায়ী সেন্টেন্সের আমরা প্রকারভেদ করব, সেটা কত রকমের স্যার? 5 রকমের হবে, ঠিক আছে? 5 রকমের আমরা ভাগ করব। তোমরা জানো 5 রকমের কী কী? প্রথমত হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। কি বললাম? প্রথমে আছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, আর কি আছে স্যার? মানে অর্থ অনুযায়ী। তারপরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে আছে অপটেটিভ সেন্টেন্স, তারপরে এক্সক্লামেটরি সেন্টেন্স। তোমরা সবাই জানো। এবারে এখানে দেখো একটা জিনিস, যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? অ্যাসার্টশন মানে
বিবৃতি করা মানে তুমি নর্মালি একটা জাস্ট বলছো আর কি, মানে কোনো একটা বাক্য দিয়ে কোনো ধরো সাধারণ কোনো ঘটনা, তথ্য বা বিবৃতি প্রকাশ করছো, একদম নর্মাল। এটা কি বলতো, যে কোনো সাধারণ কথাকেই আমরা মানে প্রকাশ করব। কেমন এর গঠনটা কি স্যার? এই বাক্যের গঠনটা হচ্ছে, প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরেই ভার্ব। এই জায়গাটা মনে রাখবে, এগুলো তো ধরো এক্সট্রা, তাই না? অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, এগুলো এক্সট্রা। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে কি থাকবে স্যার? সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে ভার্ব। তবে ব্যতিক্রম থাকতেই পারে, যেমন ধরো প্রথমে হেয়ার দেয়ার দিয়ে শুরু হয়, তোমরা জানোই, ঠিক আছে? সাবজেক্ট পরে বসে, যেমন হিয়ার কামস দ্য ক্রুশিয়াল রিপোর্ট, ঠিক আছে? এবারে দেখো, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। নর্মাল ধরো একটা বাক্য কি আছে, যে দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু স্টপ পপুলেশন। কোনো একটা ধরো পপুলেশন দিয়ে এলো, তাই না? মানে সরি, পলিউশন দিয়ে এলো, কোনো একটা রিপোর্ট বা কোনো একটা লেখা এলো, তুমি তখন লিখছো, আগে কি লিখতে? দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু স্টপ পলিউশন। বাট নাও তুমি একজন অফিসারের মতো করে কীভাবে লিখবে? তুমি লিখবে দ্য গভর্নমেন্ট না লিখে অ্যাডমিনিস্ট্রেশন। দেখো বাক্যটা বোঝো ভালো মতো, আগে লিখতে দ্য গভর্নমেন্ট, এখন লিখবে দ্য অ্যাডমিনিস্ট্রেশন। দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইমপ্লিমেন্টিং, ট্রাইং টু স্টপ নয়। স্টপ করা সম্ভব না, কিন্তু কি বলতো, কিছু কিছু মেজার থাকবে। কি বলছো দেখো, দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইমপ্লিমেন্টিং স্ট্রিনজেন্ট মেজার্স টু কার্ব এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। তুমি পলিউশন বললে না, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলে, কত সুন্দর না? তুমি গভর্নমেন্টকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে রিপ্লেস করলে, আর এই যে ট্রাইং টু স্টপ মানে এই যে মানে স্টপ করার ব্যাপারটা, সেটাকে কি বললে? ইমপ্লিমেন্টিং স্ট্রিনজেন্স মেজার, মানে সেই সমস্ত পদক্ষেপগুলো মানে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, যেগুলো চাইছে, যেগুলো কি করে কার্ব মানে খাটো করা, মানে কমাবে, কি করবে? এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। তুমি পলিউশনটাকে যখনই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মানে পরিবেশগত যে ক্ষতি, পলিউশন তো সবাই লিখবে, কিন্তু তুমি লিখবে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। দেখো কেমন লাগলো বলো এবারে? তাহলে আমি আগের দিকে যাব, পার্থক্যটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, খুব ভালো। তাহলে এগুলো লিখতে হবে। তুমি বলো স্যার মানে এটা পরীক্ষার হলে মনে আসে না, দরকার নেই তো, তুমি মুখস্থ করবে তো, মাথায় গেঁথে নাও। গভর্নমেন্ট লিখবো না, দ্য অ্যাডমিনিস্ট্রেশন লিখবো। তুই ভেবে নাও, পলিউশন লিখবো না, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন লিখবো। হবে না? এখানে তোমার কি হলো, তোমার মানে যে ভোকাবুলারি ছিল সেটা বেড়ে গেল, এখনই দুটো শিখে গেলে ভোকাবুলারি। স্যার হ্যাঁ, বলো। বলছি, এখানে কি স্টপের মানে ইয়েতে মানে স্ট্রিনজেন্ট মেজারটা ইউজ হয়েছে নাকি? কি বলে? এই যে স্টপের পরিবর্তে স্ট্রিনজেন্ট মেজারটা ইউজ হয়েছে, তাই তো? একটু দাঁড়াও, মানে একটুখানি কোথাও গন্ডগোল হচ্ছে আমার, হয়তো মাইক, একটু দাঁড়াও, একটুখানি। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, এবার বলো। স্যার বলছি যে স্টপের পরিবর্তে তো এখানে স্ট্রিনজেন্ট মেজারটা ইউজ হয়েছে, তাই তো? না, এখানে দেখো দেখো প্রথম কথা হচ্ছে যে ইজ ট্রাইং টু স্টপ মানে চেষ্টা করছো বন্ধ করতে, ঠিক আছে? আর তুমি এখানে লিখছো যে কমাতে। স্টপ করা সম্ভব? তুমি বলো তো পলিউশন। না স্যার, না। তার মানে তুমি কী করতে পারো? সেই সমস্ত পদক্ষেপ নিতে পারো, মানে ইমপ্লিমেন্ট করতে পারো। তুমি যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছো, ইমপ্লিমেন্ট করা তো আমাদের ধরো বিভিন্ন যে না বাইক কম চালাতে হবে, তারপরে ধরো
মানে কলকারখানা থেকে যাতে করে কম পলিউশন বেরোয়, তুমি কি করতে পারো, এগুলো ইমপ্লিমেন্ট করতে পারো কিছু কিছু ল, যেহেতু তুমি অ্যাডমিনিস্ট্রেশনে আছো, যেগুলো কি করবে যে পরিবেশ দূষণটাকে কমাবে, টু কার্ব, মানে কমানো, নট স্টপ। উই কান্ট স্টপ দ্য পলিউশন, বুঝতে পারলে? দেখো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে তোমার শব্দের ব্যবহার কিন্তু আলাদা হয়ে গেল, মানে তোমার চিন্তাধারা আলাদা হয়ে গেল, তোমার শব্দের মধ্যে, বাক্যের মধ্যে একটা অন্য রকমের ব্যাপার চলে এলো না? ধরতে পারছো সবাই? দেখো, সাথী, হাবিবুর, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভালো লাগছে তো? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে আলাদা লিখতেই হবে। তারপরে দেখো উদাহরণ বাক্যটা, মেনি পিপল আর পোর ইন আওয়ার কান্ট্রি। এটা তুমি আগেও লিখতে, তাই না? মেনি পিপল আর পোর ইন আওয়ার কান্ট্রি। বাট নাও তুমি কি লিখবে? আর সিগনিফিক্যান্ট, মানে এই যে মেনি পিপল, এটার জায়গায় তুমি লিখবে আ সিগনিফিক্যান্ট পোর্শন অফ আওয়ার ডেমোগ্রাফি। দেখো, মেনি পিপল বললে তুমি বলতে একদম বললে না, তুমি এবার বললে যে আমাদের যে জনসংখ্যা আছে, আওয়ার ডেমোগ্রাফি। সুন্দর শব্দ না? আমাদের জনসংখ্যার একটা পোর্শন, মানে একটা অংশ, আর সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ একটা অংশ, স্টিল স্ট্রাগলস উইথ সিভিয়ার পভার্টি, মানে এখন পর্যন্ত তারা স্ট্রাগল করছে এই যে মানে মারাত্মক পভার্টি আছে তার সাথে, মানে লড়াই করছে বলতে পারো এখনও। তুমি আগে লিখতে যে তারা পোর, মানে পোররাও তো লড়াই করে, তাই না? কিন্তু তুমি কি করলে, তুমি বললে তারা লড়াই করছে এই পভার্টির সাথে। চেঞ্জ হয়ে গেল না? একদম স্যার, একদম। তাহলে কত সুন্দর শব্দ। তুমি আগে মেনি পিপল লিখলে, মেনি পিপল অফ আওয়ার ইন আওয়ার কান্ট্রি। দেখো, মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, এই পুরো শব্দটাকে তুমি লিখলে আর সিগনিফিক্যান্ট পোর্শন অফ আওয়ার ডেমোগ্রাফি। আর পোরের জায়গায় তুমি কি করে দিলে? পোর কারা? যারা পভার্টির সাথে লড়াই করে। তুমি পোর শব্দটা লিখলে না, তুমি লিখলে যে যারা এখনও পভার্টির সাথে লড়াই করছে, অ্যাকচুয়ালি পোর। কিন্তু তুমি যে শব্দটা ব্যবহার করলে, তুমি যেটা বোঝাতে চাইলে, একটু আলাদা হয়ে গেল না? আগে তুমি লিখতে, অন্যরা সবাই লিখবে, ওয়েস্ট বেঙ্গলে যত ক্যান্ডিডেট সবাই লিখবে মানে পুয়ার শব্দটা লিখবে, আর একমাত্র তুমি লিখবে যারা মানে পুয়ার না লিখে একটু ঘুরিয়ে কথা, মানে একটু সাহিত্যের দিক থেকে বা একটু দারুণ করে বললে কি যে পভার্টির সাথে এখনও যারা লড়াই করছে। বুঝতে পারছে তো মানে কোন জায়গায় খেলাটা? এরপরে দেখো, টেকনোলজি হেল্পস আস লার্ন বেটার। স্বাভাবিক, টেকনোলজি কি এখন ধরো চ্যাট জিপিটি ইউজ করছো তোমরা, মানে তোমাদের লার্নিংটা আরও বেটার হচ্ছে, তাই না? যেটা ইচ্ছা সেটা তোমরা জানতে পারছো। এখন তুমি কি, আগে তুমি এটা লিখতে একদম সিম্পল, সবাই লিখবে, তাই না? টেকনোলজি হেল্পস আস টু লার্ন বেটার, বাট নাও ইউ উইল রাইট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আগে কি টেকনোলজি, দেখো টেকনোলজি আর টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেকনোলজি আগে ইউজ করতো, এখন ইউজ করছে, ঠিক আছে, দ্যাটস ফাইন, বাট নাও ইউ উইল রাইট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। প্রত্যেকটা দেখো, তুমি বলো জেমিনাই, চ্যাট জিপিটি 1 বছর আগে কেমন ছিল আর এখন কেমন আছে, তাদের যে তৈরি করা ইমেজ আগে কেমন ছিল এখন কেমন আছে, দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স না? আন্ডারস্টুড? একদম, একদম। তাহলে কি, তাহলে এটা কি অ্যাডভান্সমেন্ট? তাহলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস সিগনিফিক্যান্টলি এনহ্যান্স, আগে কি করছিল? হেল্পস লিখতে, মানে সাহায্য করে। তুমি কি করছো? তুমি বলছো গুরুত্বপূর্ণভাবে এনহ্যান্স করে, মানে তোমাকে মানে বেটার করে, তাই না? মানে তোমাকে আরও মানে উন্নত করে। দ্য পেডাগজিক্যাল ল্যান্ডস্কেপ, মানে তোমাকে এই যে ধরো মানে আমাদের যে শিক্ষার যে ভূমি, সেখানে তোমার শিক্ষার যে জায়গাটা সেটাতে আরও তোমাকে এনহ্যান্স করে, মানে বলতে চাইছি যে জ্ঞানের যে ক্ষেত সেখানে তোমার মানে শেখার জায়গাটা আরও বেটার করে। দ্যাটস মানে এর থেকে ভালো শব্দ আর কি, মানে সুন্দর আর কি হতে পারে? তুমি বলো তো যে এগুলো যখন তুমি লিখবে, পরীক্ষক তোমাকে নম্বর না দিয়ে পারবে বলো তো একবার? এই সমস্ত শব্দ যদি তোমরা ইউজ করো তাহলে পারবে? তুমি সবাই লিখবে টেকনোলজি, তুমি লিখবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সবাই লিখবে হেল্প, আর তুমি কি লিখবে? এনহ্যান্স। দিস ক্যান মেক আ হিউজ ডিফারেন্স ফ্রম আদার্স অ্যান্ড ইউ। ওকে, তারপরে দেখো একটা বাক্য আছে, দ্য পুলিশ
কট দ্য থিফ কুইকলি। আর তুমি কি লিখবে? দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশ না কিন্তু, সবাই পুলিশ লিখবে। তুমি কি বলবে? যে দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সি। আমরা কি করি? ইডি সিবিআই যেই গ্রেপ্তার করুক না কেন লিখে দিতে পুলিশ কোর্ট, কিন্তু ওরা তো একটা কি ল এনফোর্সমেন্ট তো এজেন্সি, তো অ্যাপ্রিহেন্ডেড দ্য কালপ্রিট। আগে থিপ ছিল, তুমি কি করলে? থিপ না, তুই তো জানো না চোর, তুমি কি করলে? তুমি বলে কালপ্রিট, মানে প্রত্যেককে বলা যায় যারা দোষ করে তাদেরকে বলা হয় কালপ্রিট, মানে দোষী। ঠিক আছে? তো এইভাবে ধরো বাক্যগুলো তোমরা ভালো মতো পড়বে, তোমরা ভালো মতো মানে মুখস্থ করবে, অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ঠিক আছে? তারপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা কি স্যার? মানে প্রশ্ন করবে যে বাক্যগুলোতে, এর প্রশ্ন করা লাগে তো না? তাহলে কি হচ্ছে? যে বাক্য দিয়ে কোনো প্রশ্ন করা হয় বা তথ্য জানতে চাওয়া হয় তখন তাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। যেমন প্রথমে আমরা কি করি? দুই রকমভাবে করা হয়। এক হচ্ছে যে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আর একটা কি হয় যে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। ঠিক আছে? এই যে দেখো, এটা WH ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে, অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হতে পারে। সবচেয়ে বড় ব্যাপার অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য কী বলো তো? অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, কিন্তু প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, কিন্তু এখানে দেখো প্রথমে থাকবে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট। প্রথমে কি থাকবে? অক্সিলিয়ারি ভার্ব তারপরে সাবজেক্ট। দেখতে পাচ্ছ পার্থক্যটা? এরপরে দেখো কিছু ব্যতিক্রম থাকেই, তাই না? ব্যতিক্রম তো সমস্ত জায়গাতেই থাকবে, তাই এখানেও ব্যতিক্রম আছে। এবারে দেখো নর্মালি কি আছে, যে উদাহরণ দেখো, উদাহরণে আছে দেখো এখানে যে হোয়াই ইজ দ্য প্রাইস অফ থিংস গ্রোয়িং আপ। মানে তুমি একটা লিখছো, কোনো একটা লেখা লিখতে যাচ্ছ, তখন ধরো সম্পাদকীয় চিঠি সম্পাদককে লিখছো, তখন তুমি লিখছো হোয়াই ইজ দ্য প্রাইস অফ থিংস গোয়িং আপ, মানে তোমার যে এই জিনিসপত্রের দাম দিন দিন কেন বাড়ছে, এর কারণটা কি, তুমি এইভাবে লিখছো। আগে লিখতে এটা একদম সিম্পল না, নর্মাল লেখা হয়ে যায়, তুমি ধরো যে কেউ লিখতে পারবে। কিন্তু তুমি যখন চাইছো যে পরীক্ষককে ইমপ্রেস করবে, তখন লিখবে হোয়াট আর দ্য আন্ডারলাইন জিওপলিটিক্যাল ফ্যাক্টর। হোয়াট আর দ্য আন্ডারলাইন জিওপলিটিক্যাল ফ্যাক্টরস ড্রাইভিং কারেন্ট ইনফ্লেশন। তুমি আগে কি, এই যে দেখো, তুমি যেহেতু WBCS অফিসার হতে যাচ্ছ, তোমার মধ্যে ইকোনমিক্সের জ্ঞান আছে, তখন তুমি কিন্তু প্রাইস কথাটা, এই যে প্রাইসটা বেড়ে যাচ্ছে, এই প্রাইস বেড়ে যাওয়াটা মানেটা কি? এটা তো ইনফ্লেশন না? বাকিরা লিখবে যে প্রাইস বাড়ছে, কিন্তু তুমি কি লিখবে? ইনফ্লেশনটা বাড়ছে, ইনফ্লেশন হচ্ছে, ডিফ্লেশন নয়, ইনফ্লেশন, মানে প্রাইস অফ থিংস গ্রোয়িং, মানে গোয়িং আপ, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াটাকেই যে ইনফ্লেশন বলে। তুমি টুক করে ভরে দিলে, বাকিদের তুলনায় আলাদা হবে কি হবে না বলো? একদম স্যার, একদম হবে স্যার। ব্যাস, তার মানে তুমি এরপরে কখনোই তোমাকে যদি লিখতে দেওয়া হয় যে রাইট রিপোর্ট অন দ্য প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস, এরকম ধরো একটা দিল, তখন তুমি প্রাইস অফ হাইক তুমি বলবে যে তুমি একদম ডাইরেক্ট ইনফ্লেশন লিখবে, দিস ইজ দ্য কজ অফ ইনফ্লেশন। তাহলে এখানে তুমি লিখবে, দেখো হোয়াই লিখেছো, এখানে দেখো হোয়াট আর দ্য আন্ডারলাইনিং জিওপলিটিক্যাল ফ্যাক্টর। অ্যাকচুয়ালি তো জিওপলিটিক্যাল ফ্যাক্টরের জন্যই তো বাড়ে না, তেলের দাম বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেল, এই কোথাও যুদ্ধ হচ্ছে, এই যে পলিটিক্যাল ফ্যাক্টর। তার মানে পরীক্ষক ভাববে যে তুমি জিওপলিটিক্যাল একটা জ্ঞান রাখো। কারণ দেখো বর্তমানে যে আমাদের মানে এখন যদি ডেসক্রিপটিভ হয় এবং যদি তোমার লেখা আসে প্রাইস হাইক নিয়ে, তুমি কি কারণ বলবে? জিওপলিটিক্যাল ফ্যাক্টরই তো না, ইরানের যুদ্ধ তো, 6 মানছো তো, ইরানের যুদ্ধ তো, এটা মানছো তো সবাই। তাহলে এটাকে তুমি কি বলবে? তাহলে তুমি যদি এই লাইনটা লেখো যে জিওপলিটিক্যাল ফ্যাক্টরটাই ড্রাইভিং ফোর্স
কারেন্ট ইনফ্লেশনের জন্য এটা যদি দিতে পারো তাহলে তো তোমার নম্বরটা বেড়ে গেল। তার মানে তোমার লেখার যে মান আর তোমার মধ্যে যে একটা অফিসার স্টাইল আছে, তুমি যে বাকিদের তুলনা আলাদা, এই বাক্যগুলোতে তোমাকে জাজ করে নেবে যে না তোমার মধ্যে একটা অফিসার স্টাইল আছে। আন্ডারস্টুড? ইয়েস স্যার। এবারে দেখো একটা ধরো বাক্য আছে 4 নম্বর, এটা দেখো, আর দে মেকিং আ নিউ রুল, মানে ধরো পার্লামেন্টে মানে এই যে ধরো বিল নিয়ে আসা হয়েছিল, এবারে ধরো নারী শক্তি বিল টিল নিয়ে ধরো লিখতে এসছে, এবার তোমাকে ওটা নিয়ে ধরো রিপোর্ট বা হয়তো সম্পাদকীয় চিঠি এডিটোরিয়াল এটা লিখতে দিয়েছে। তখন তুমি একটা প্রশ্ন করতে চাইছো যে আর দে মেকিং, মানে গভর্নমেন্টকে জিজ্ঞাসা করছো তুমি যে আর দে মেকিং আর নিউ রুল, তারা কি নতুন কোনো রুল চালু করতে চাইছে বা হয়তো ট্রাফিক রিলেটেড কোনো রুল আনছে। তখন তুমি বলছো এরকম একটা বাক্য, মানে আগে তুমি লিখতে যে আর দে মেকিং আর নিউ রুল, এবার তুমি কি লিখবে? ইজ দ্য অথরিটি, নিশ্চয়ই যে কেউ আনবে না, দেকে কি বললে তুমি? অথরিটি। এবার তুমি ভালো মতো জানো যে এটাকে কি ফর্মুলেট করা হয়, ফর্মুলার মাধ্যমে ফর্মুলেট করা হয়, তাই না? তো তুমি কি লিখলে? আর দে ইজ দ্য অথরিটি ফর্মুলেটিং আর নিউ রুল বললে না, বুঝলে তো? রুলটাকে বললে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, মানে যেটা দিয়ে রেগুলেশন করবে সেই ফ্রেমওয়ার্ক, মানে রুলটাকে তুমি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বললে, এরপর থেকে রুল বলবে না, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বলবে। এতে কি হবে? তোমার যে ভাষার প্রতি দক্ষতা, তুমি যে বাকিদের তুলনায় আলাদা লিখতে পারো সেটা প্রকাশ পাবে। দেখো, ভাবতে পারলে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তাহলে এই জিনিসগুলো দেখো, বাকি উদাহরণগুলো দেখো, এতগুলো উদাহরণ যদি বারবার ব্যাখ্যা করতে যাই তাহলে অনেকটা টাইম চলে যাবে, ঠিক আছে? কারণ শেষ করতে হবে, ওই জন্য তোমার বাকিগুলো দেখে দিবে, আমি একটা দুটো করে দেখিয়ে দেবো একদম সিম্পলি। তাহলে দুটো বোঝা গেল, দুটো বাক্যের এই স্ট্রাকচার। এবারে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অনুজ্ঞাসূচক, মানে ধরো আদেশ, উপদেশ, অনুরোধ বা কোনো প্রস্তাব দিতে চাইছো, আমরা নর্মালি বাক্যে ব্যবহার করতে চাই, তাই না? তো এই ধরনের বাক্যগুলো গঠনের স্ট্রাকচার কি? প্রথমেই হবে স্যার ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সট্রা কোনো কিছু থাকবে। এখানে দেখো সাবজেক্ট যেটা ইউ কিন্তু লুকানো থাকে, তোমরা ভাবছো যে মানে থাকে না। এখানে দেখো একটা উদাহরণ দেখো, এখানে কি আছে? ডু দ্য ওয়ার্ক রাইট নাও, ডু দ্য ওয়ার্ক রাইট নাও, এরকম বলে না যে উপদেশ দিচ্ছ, ডু দ্য ওয়ার্ক রাইট নাও, কাজটি এক্ষুনি করো, কিন্তু এখানে কিন্তু ইউটা উজ্জ্ব আছে, মানে সাইলেন্ট আছে, ইউ ডু দ্য ওয়ার্ক রাইট নাও। শুনতে ভালো লাগে না বলে আমরা কী করি? সাইলেন্ট করে দিই। এটাকে বলা ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা বলো না যে কাম হিয়ার, বলো তো, কে বলো কাম হিয়ার, শুনেছো? কিন্তু এখানে কি আছে? ইউ কাম হেয়ার, কিন্তু তোমার শর্টে বলছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি যখন বলবে ইউ কাম হেয়ার, তার মানে এটা হয়ে গেল অ্যাসার্টিভ, কিন্তু যখন বলবে কাম হেয়ার, আবার কি করো? তোমরা বলো না থ্যাংক ইউ, অ্যাকচুয়ালি কি ইউ মানে আই থ্যাংক ইউ, আইটা কি আছে? উজ্জ্ব আছে। আন্ডারস্টুড? দেখো, ধরতে পারছো না? এবারে দেখো এটা কি হয়, একটা লেট দিয়ে হয়, আবার উইদাউট লেট দেওয়া হয়। এবারে অনেক সময় বলি না যে চল ঘুরে আসি, এরকম বলি না, বা চল এই সমস্যাটাকে সমাধান করি, লেট দ্য সলভ দ্য ইস্যু, এই সমস্যাটাকে সমাধান করি। তাহলে কি হয়? একটা অ্যাকচুয়ালি কি বলো তো, এখানে প্রথমে থাকবে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। এই যে দেখো, কই, এই যে দেখো ভার্ব, তারপরে আছে অবজেক্ট। ক্লিয়ার? এবারে দেখো এই যে লেট দিয়ে শুরু করব, তখন গঠনটা কী হবে? লেট প্রথমে শুরু হবে, তারপরে আসবে অবজেক্ট, তারপরে আসবে মানে অবজেক্ট প্রোনাউন, তারপরে আসবে ভার্ব। ক্লিয়ার? দেখো এতদূর পর্যন্ত ধরা গেল স্ট্রাকচারটা। এগুলো তোমাদের লিখতে হবে কিন্তু ডেসক্রিপটিভে, কেমন? এরপরে দেখো এই যে ডু দ্য ওয়ার্ক রাইট নাও, এটা তুমি আগে লিখতে, কিন্তু এখন কি লিখবে স্যার? এক্সিকিউট দ্য ডাইরেক্টিভ উইথ ইমিডিয়েট ইফেক্ট। কি বলছে? এক্সিকিউট করা, ডু দ্য মানে তুমি অ্যাকচুয়ালি কাজ করা, আর যখন তুমি এখন সেরা লিখতে চাইছো তার মানে তুমি কাজ লিখবে না, ডু দ্য ওয়ার্ক এই সমস্ত লিখবে না, তুমি লিখবে এক্সিকিউট করা।
প্লিজ এক্সিকিউট দ্য ওয়ার্ক। বুঝতে পারলে? ডু শব্দটা এড়িয়ে চলবে, এখন থেকে তুমি এক্সিকিউট লিখবে। আর ওয়ার্কটাকে কী করেছো, দ্য ডাইরেক্টিভ, মানে তোমাকে যে ডাইরেক্টিভ দেওয়া হয়েছে, মানে মানে অ্যাকচুয়ালি ডাইরেক্টিভ বলা হয় কাজটাকে, মানে যে ডাইরেকশনের মাধ্যমে তোমাকে বলা হয়েছে যে এটা করবে ওটা করবে, মানে কাজ করবে, তাই না? দ্য ডাইরেক্টিভ, তুমি কাজটাকে, দ্য ওয়ার্কটাকে কী করলে, দ্য ডাইরেক্টিভ, আর ডুটাকে কী করলে, এক্সিকিউট উইথ ইমিডিয়েট ইফেক্ট, মানে বলে না যে এক্ষুনি করো, ইমিডিয়েট ইফেক্ট। রাইট নাওটাকে বলছি ইমিডিয়েট ইফেক্ট। তাই কোনটা বেশি ভালো লাগছে, কোনটা শুনে মনে হচ্ছে যে একটু অফিসার স্টাইলের মনে হচ্ছে? সেকেন্ড ওয়ান। তাহলে মজা লাগছে, দেখো তো। স্যার এটা তো স্যার আপনি কিছু কিছু স্যার এক্সাম্পল দিচ্ছেন বা আমরা এগুলোকে মনে রাখার চেষ্টা করব, কিন্তু স্যার বলছি স্যার অ্যাপার্ট ফ্রম দিস এক্সাম্পল স্যার এর বাইরে স্যার আমরা মানে কিভাবে নিজেদের এইভাবে এক্সপ্রেস করবো মানে নর্মাল আর অফিসার সেন্টেন্সের ক্ষেত্রে? দেখো এটা তো একদিনে হবে না, ঠিক আছে? একদিনও হবে না। এবারে দেখো এখানে যে সমস্ত অফিসার্স স্টাইল, এটা কিন্তু কেউ তোমাকে এর আগে না কখনো বলেছে। আর তুমি একটু বাজারে খোঁজ নিয়ে নাও যে এইরকমভাবে তোমাকে ধরে ধরে কেউ বোঝাচ্ছে, নেই স্যার, সিম্পলি নেই। আমি গ্যারেন্টি দিয়ে বলবো আমার মতো এরকম ভেঙে ভেঙে যে তুমি একজন অফিসার স্টাইল কেমন লেখাচ্ছে, সিম্পলি পাবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলবো। তোমার কাজ কি এবার কী করে পাবো? তোমার কাজ হচ্ছে এগুলোকে প্রথমত মুখস্থ করা, এবং যখন লিখতে যাবে বা পড়তে যাবে তখন তোমাকে একটু খেলতে হবে বাক্যগুলো নিয়ে, তাহলে হবে। আর প্রথমত বললাম মুখস্থ, তুমি দেখো এক্সিকিউট, ডুটাকে তুমি এক্সিকিউট লিখবে। আমি এখন যে সমস্ত জিনিসগুলো বললাম তোমার তো মুখস্থ করতে হবে নাকি ওই সমস্ত শব্দগুলো? তাহলে এর আগে তুমি লিখতে যে ডু দ্য ওয়ার্ক রাইট নাও, এরকম ধরো লিখতে, এখন তুমি লিখবে এক্সিকিউট দ্য ডাইরেক্টিভ উইথ ইমিডিয়েট ইফেক্ট। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আরেকটা দেখো, এই যে দেখো এখানে কি আছে, লেটস স্টার্ট দ্য নিউ প্রজেক্ট, তোমরা বলো না এরকম বাক্য তো তোমরা ইউজ করো, লেটস স্টার্ট দ্য নিউ প্রজেক্ট, এরকম বাক্য। কিন্তু এখন তুমি কি লিখবে, লেট আস ইনিশিয়েট, মানে আমাদেরকে শুরু করতে দাও, দ্য ডেভেলপমেন্টাল স্কিম। নিউ প্রজেক্টটাকে কি বলছে, মানে একটা স্কিম নিশ্চয়ই এসেছে যেটা ডেভেলপমেন্টে কাজে লাগবে। তাহলে কোন একটা ডেভেলপ, ধরো স্বাস্থ্যসাথী সম্পর্কে লিখতে দিয়েছে, তখন তুমি এটা লিখবে লেট আস স্টার্ট দ্য নিউ প্রজেক্টের জায়গায় লেট আস ইনিশিয়েট দ্য ডেভেলপমেন্টাল স্কিম অ্যাট দ্য আর্লিয়েস্ট। একদম আলাদা, তাই না? তুমি নিজেই নম্বর দিবে নিজেকে, তাই তো? এবারে দেখো কিছু বাক্য থাকবে যেগুলো তোমাকে ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, মানে প্রার্থনা সূচক বাক্য, মানে মনের ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ, এই সমস্ত প্রকাশ করতে মানে এই বাক্যগুলো ব্যবহৃত হয়। এই বাক্যগুলোতে নর্মালি কি দেখো, এই যে গঠনে, মানে নর্মাল একটা গঠন, মে, তারপরে কি হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। নাও অনেক সময় কি হয় যে এই যে মে শব্দটা এটা উজ্জ্ব থাকে বা বাক্যের শুরুতে বসে না। যেমন কি আমরা লিখি না লং লিভ আওয়ার ডেমোক্রেসি, বুঝতে পারলে? তাহলে এখানে কিন্তু মে লং লিভ আওয়ার ডেমোক্রেসি হয় না, লং লিভ আওয়ার ডেমোক্রেসি বলে না, বলে আর কি। ক্লিয়ার? এবারে দেখো কিছু বাক্য দেখে নিই যেটা নর্মালি আমরা দেখাচ্ছি তোমাদের উদাহরণ হিসেবে। এখানে আমরা কি হয় যে কাউকে ধরো আগে কি বলতে, মে ইউ পাস দ্য এক্সাম, আগে তুমি নর্মালি এইভাবে লিখতে। বাট নাও তুমি একজন, মানে একটা বাক্য ধরো, তুমি তো খেলছো বাক্য নিয়ে, কারণ পরীক্ষায় যখন তুমি ডেসক্রিপটিভ লিখবে তখন সেই বাক্যটাই তোমাকে আলাদা করে দেবে বাকিদের তুলনায়। তখন আগে যেমন তুমি লিখতে মে ইউ পাস দ্য এক্সাম, বাট নাও ইউ উইল রাইট মে ইউ অ্যাটেন এক্সিলেন্স ইন ইউর কম্পিটিটিভ এন্ডিওভার্স। দেখো বাক্যটা আলাদা হলো। আগে তুমি বলতে যে তুমি মানে পরীক্ষায় পাস হয়ে যাও, এটাই ভগবানের কাছে চাইছি। এখন তুমি কি বলছো যে তুমি তোমার যে মানে কম্পিটিটররা আছে তাদের থেকে এক্সেলেন্স করো, মানে তুমি তাদের থেকে আরও বেটার করো, মানে এক্সেলেন্স অ্যাটেন্ড করো। বুঝতে পারলে? মানে একটা তুমি সাহিত্যের রূপ দিচ্ছ ভাষার মধ্যে, যেটা কী করছে বাকিদের তুলনায় আলাদা করছে। দেখো
ধরতে পারলে সবাই? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে ধরো তোমরা ব্যবহার ইউজ করতে পারবে, ঠিক আছে? এরপরে দেখো এক্সক্ল্যামেটরি সেন্টেন্স, মানে আবেগসূচক বাক্য। মানে ধরো হঠাৎ কোনো গভীর আবেগ, আনন্দ, দুঃখ, বিস্ময় ইত্যাদি ধরো প্রকাশ করতে চাইছি, তখন আমরা এক্সক্লেমেশন ব্যবহার করি বা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স বলে যাকে। গঠন কি দেখো, এখানে অ্যালাস, হুররে, ওয়াও ইত্যাদি দিতে হবে। তারপরে কিন্তু অবশ্যই এই যে এক্সক্লামেশন চিহ্ন আছে এটা দিতেই হবে, এটা একদম দারুণ ইম্পর্টেন্ট। আন্ডারস্টুড? এটা লাগবে, নাহলে ভুলে যাবে। তারপরে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে প্রথমে এটা দিলে তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে দেখিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স, বা তুমি কি করলে, হোয়াট দিলে মানে একটা WH হোয়াট, হার্ট বা মানে হোয়াট বা হাউ। তারপরে কি করবে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সক্লামেশন। দুই রকম হয় এক্সক্লামেটরি বাক্য, এক হচ্ছে অ্যালাস, হুররে, ওয়াও, মানে এই যে ধরো সাউন্ডগুলো এগুলো দিলে তারপরে এক্সক্লামেশন চিহ্ন, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো স্যার? প্রথমে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, দ্যাটস ইট, তারপরে ফুল স্টপ দিয়ে দিলে। আরেকটা হয় তুমি হোয়াট হাউ দিলে, তারপরে অ্যাডজেক্টিভ দিলে, মানে অ্যাডজেক্টিভ সাবজেক্ট, অ্যাডজেক্টিভ দিলে তারপরে সাবজেক্ট দিলে তারপরে ভার্ব, তারপরে এক্সক্লামেশন। আন্ডারস্টুড? যেমন বলে না যে হোয়াট দ্য বিউটিফুল সিন ইজ, বলে না? তো এই রকম হয়। এবার ব্যতিক্রম কি আছে এখানে? তোমরা দেখবে সাবজেক্ট এবং ভার্ব পুরোপুরি উজ্জ্ব থাকে কখনো কখনো। কেমন? যেমন হোয়াট এ ট্র্যাজেডি, দেখো এখানে ইট ইজ উজ্জ্ব আছে, তো ডাইরেক্টলি হোয়াট এ ট্র্যাজেডি, তুমি বলো স্যার এখানে সাবজেক্ট নেই, ভার্ব নেই, কী ব্যাপার মনে হচ্ছে না? এরকম পেয়েছো তো? কিন্তু এটা কি এক্সক্লামেটরি চিহ্ন, মানে এটা সাইলেন্ট আছে, তার মানে ভুল নেই কিন্তু সাইলেন্ট আছে। কেমন ধরতে পারলে? এবারে দেখো উদাহরণ, এবার দেখো একটা আগে বাক্য ছিল কি, অ্যালাস উই লস্ট দ্য ডেটা, মানে ধরো কোন একটা বাক্য লিখছো যেখানে তোমার মনে হয়েছে যে কোনো তথ্য হারিয়ে ফেলেছো, তখন বলছে হাই সব তথ্য হারিয়ে গেল, এরকম বলো না, আমরা সমস্ত তথ্য হারিয়ে ফেলেছি এরকম বললে। আর এখন তুমি লিখবে অ্যালাস আ ক্রুশিয়াল ব্রিচ অফ কনফিডেন্সিয়াল ডেটা। দেখো তো, মানে এমন একটা ডেটা যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবারে হারিয়ে যাওয়াটাকে কি বললে? ডেটা ব্রিচ বলে না ডেটার ক্ষেত্রে, অ্যাপ্রোপ্রিয়েট শব্দ শুনেছো তো সব? ডেটার ক্ষেত্রে ব্রিচ, এক্স্যাক্টলি। তাহলে তুমি যখন ডেটা ব্রিচের মানে ডেটার লস না বলে ব্রিচ লিখবে, তাহলে তোমার অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ব্যবহার করলে, অ্যাপ্রোপ্রিয়েট ভাব ব্যবহার করলে, আ ক্রুশিয়াল ব্রিচ অফ কনফিডেন্সিয়াল ডেটা হ্যাজ অকার্ড, যেটা সংঘটিত হয়েছে। তাহলে ধরতে পারছো তো ব্যাপারটা? হ্যাঁ স্যার। এবারে দেখো পাঁচটা ধরনের বাক্য আমরা দেখে নিলাম। তার বেসিসে ধরো তোমরা দেখতে পাবে যে তোমাদের সেন্টেন্সের স্ট্রাকচার দিয়েছি, ক্লিয়ার মানে করতে দিয়েছি। এবারে দেখো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, মানে হ্যাঁ বাচক আর না বাচক বাক্য কাজে লাগে স্যার। হ্যাঁ স্যার অনেক কাজে লাগে, কারণ আমরা দেখেছি, আমরা এরপরে যখন যাব তখন দেখব যে স্যার আপনি বলবেন যে নেগেটিভ বাক্য এড়িয়ে চলতে। কেন স্যার? কারণ হচ্ছে যে পরীক্ষক চাই না, তুমি নিজেও চাও না এই মানে নেগেটিভ বাক্য ব্যবহার করতে, ঠিক আছে? কারণ দুটোর বাক্যের মানে ইম্প্যাক্ট দুই রকম পড়ে। তুই লিখছো মানে একই, মানে একদমই একই, কিন্তু ইম্প্যাক্ট আলাদা। যেমন ধরো একটা লিখলে যে এইবার বিধানসভা ইলেকশনে বিজেপি 100টা সিট পাবে, পজিটিভ বাক্য। আবার তুমি লিখলে যে এইবার বিধানসভায় বিজেপি 173টা সিট পাবে না,
কোনটা মনে হচ্ছে যে বেশি ইফেক্টিভ? শুনে কোনটা বেশি ভালো লাগছে? একটা বলছো বিজেপি 100টা পাবে, একটা বলছো 100টা পাবে, আর একটা বলছো যে 173টা পাবে না। পজিটিভ। একদম এই যে না ব্যবহার করেছো না, এটা শুনে একটু কেমন লাগছে না, এই ভালো লাগছে না। তো তখন এখানে কাজে লাগবে যে তোমাকে অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করতে হবে। কেমন? এবারে দেখো রাইটিংয়ের ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে অর্থ না বদলে ধরো ট্রান্সফরমেশন করতে হবে, মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার দক্ষতা তোমাকে বেশি কাজে লাগাতে হবে। এই ক্ষেত্রে কি করবে দেখো, বাক্যের গঠন কি, প্রথম সাবজেক্ট, তারপরে অ্যাফার্মেটিভ ভার্ব মানে হ্যাঁবাচক ভার্ব, আর কি অবজেক্ট। এছাড়া নেগেটিভের ক্ষেত্রে যে বাক্য কোনো কিছু অস্বীকার বা না বাচক শব্দ ব্যবহার করা হয়, যেমন নো, নেভার, নট, নান, নাথিং ইত্যাদি নাবাচক শব্দ ব্যবহার করা হয়। এবারে দেখো ব্যতিক্রম আছে, যেমন ডাবল নেগেটিভ। কেমন ডাবল নেগেটিভ? তোমরা দেখেছো না যে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায়, এখানে সেম। ইংরেজিতে ডাবল নেগেটিভ মিলে পজিটিভ অর্থ তৈরি করে, যা ডেসক্রিপটিভ লেখায় দারুণ প্রভাব ফেলে। যেমন একটা উদাহরণ হচ্ছে কি, হি ইজ নট আনলাইকলি টু উইন। তুমি ধরো মানে শুভেন্দু অধিকারী ধরো ভবানীপুরে জিতবে না, এটা তুমি বলতে চাইছো, ঠিক আছে? মানে ভবানীপুরে বা হয়তো নন্দীগ্রামে জিতবে। তো এখানে কি লিখলে একটা বাক্য যে হি ইজ নট আনলাইকলি টু উইন, মানেই হচ্ছে হি ইজ লাইকলি টু উইন, মানে সে জিতবে। এখানে দেখো নট লিখেছে আর আনলাইকলি, তার মানে এটা নটটা কেটে গেল আর আনটা কেটে গেল, তাহলে হি ইজ লাইকলি টু উইন। আন্ডারস্টুড? ধরতে পারলে? মানে ডবল নেগেটিভ যখন করে দেবে তখন সেটা পজিটিভ হয়ে গেল। এবারে দেখো একটা বাক্য আছে পজিটিভ, কি আছে, দ্য স্কিম ইজ এন্টায়ারলি সাকসেসফুল, মানে ধরো যুবসাথী প্রকল্প সেটা নিয়ে লিখতে বলেছে তোমাকে, তুমি তখন লিখলে যে দ্য স্কিম ইজ এন্টায়ারলি সাকসেসফুল। আরেকটা ধরো অর্থ পরিবর্তন না করে তুমি সেটাকে নেগেটিভ দিয়ে লিখলে, দ্য স্কিম ইজ নট আ ফেলিওর বাই এনি মিনস। দেখো মানেটা একই থাকলো তো, কিন্তু তুমি কী করলে, নেগেটিভ করে দিলে। বা ধরো একটা বাক্য ছিল যেটা নেগেটিভ ছিল, দ্য স্কিম ইজ নট আ ফেলিওর বাই এনি মিনস, তুমি সেখানে লিখলে দ্য স্কিম ইজ এন্টায়ারলি সাকসেসফুল। তাহলে এই বাক্যটা শুনে বেশি ভালো লাগছে না? তাহলে তোমাকে এখান থেকে এখানে যেতে হবে। আন্ডারস্টুড? আগে কি লিখতে, নো সিটিজেন্স ক্যান অ্যাভয়েড পেইং ট্যাক্সেস। কোনো সিটিজেনকেই মানে কোনো সিটিজেনই ট্যাক্স পে থেকে বিরত থাকবে না বা থাকতে পারে না। তুমি এটাকে কি লিখলে পজিটিভলি, এভরি সিটিজেন মাস্ট পে ট্যাক্সেস। ক্লিয়ার? তো এইভাবে তুমি পজিটিভকে নেগেটিভ, নেগেটিভকে পজিটিভ করবে। আরেকটা দেখো, তোমরা জানো যে নো সুনার দিয়ে হয়, এটাকে কি নো সুনার থেকে অ্যাজ সুন অ্যাজ করে দিবে। তার মানে তোমাকে পজিটিভ এবং নেগেটিভের খেলাটা তোমাকে খেলতেই হবে। এতদূর ক্লিয়ার হলো? দেখো হ্যাঁ স্যার। এরপর দেখো বাক্যের গঠন অনুসারে মানে প্রকারভেদ বাক্যের। দেখো ডেসক্রিপটিভ পেপারে যদি তুমি ভালো নম্বর তুলতে চাও তাহলে তোমার যেটা চাবিকাঠি সেটা হচ্ছে প্রত্যেকটা ধরনের বাক্য, মানে একটা তুমি ভাবো তোমার একটা লেখাতে যত রকমের আমি বাক্যের গঠন দেখাচ্ছি সমস্ত গঠন আছে, তো লেখাটা কেমন ভালো লাগবে। একটা ধরো বাগিচা আছে, সেই একটা ধরো মানে ফুলের বাগান আছে, সেই ফুলের বাগানে বিভিন্ন ধরনের গোলাপ আছে, সাদা, হলুদ, গোলাপি, প্রত্যেকটা ধরনের গোলাপ ফুল আছে। তাহলে সেই বাগিচাটা দেখতে যেমন লাগবে, একটা বাগিচা আছে যেখানে শুধুমাত্র সাদা রঙের গোলাপ ফুল ফুটে আছে বা শুধুমাত্র লাল রঙের গোলাপ ফুল ফুটে আছে, কোনটা বেশি ভালো লাগবে? নিশ্চয়ই যেটা বেশি ভ্যারাইটির ফুল থাকবে। সেই রকমই ডেসক্রিপটিভ লেখায় তোমার বাক্যের গঠনগুলো যত বৈচিত্র্য থাকবে স্ট্রাকচারের ক্ষেত্রে তোমার নম্বরটা তত বেশি বাড়বে। ক্লিয়ার? এবার দেখো কী কী আছে আমরা জানি, গঠন অনুযায়ী কী আছে। একটু আগে আমরা দেখলাম অর্থ অনুযায়ী, তাই না, মানে অনুযায়ী। এবারে গঠন অনুযায়ী, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই না। এবার সিম্পল সেন্টেন্স, একদম সহজ বাক্য, সরল বাক্য, যে বাক্যতে সাবজেক্ট থাকবে আর কি একটা ফাইনারি ভার্ব। কি বললাম? সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব।
এটা হচ্ছে মেন ফান্ডা, আর তেমন কিচ্ছু নেই, এগুলো এক্সট্রা জিনিস দেওয়া আছে। এবার এখানে দেখো একটা জিনিস খেয়াল করে, ব্যতিক্রম কী আছে, সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান্ডটা যুক্ত হয়। তবে সিম্পল সেন্টেন্সে যদি দুটো বাক্যের মাঝে অ্যান্ড থাকে তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু যদি দুটো শব্দ মানে দুটো সাবজেক্ট বা দুটো অবজেক্টের মধ্যে অ্যান্ড থাকে তাহলে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই জায়গাটা তোমরা মনে রাখবে, কেমন? এবারে দেখো নর্মাল সেন্টেন্সটা কি। নর্মাল সেন্টেন্সটা হচ্ছে ডিসপাইট বিইং পোর হি ইজ অনেস্ট। সে লিখছে ডিসপাইট সিভিয়ার ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস, মানে তার যে ফাইন্যান্সিয়াল যে অবস্থা সেটা খুবই খারাপ হওয়া সত্ত্বেও হিজ ইন্টিগ্রিটি রিমেন্স আনকম্প্রোমাইজড, মানে তার যে মনোবল বা তার যে মানে সততাকে তুমি বলছো, তার ইন্টিগ্রিটি, ঠিক আছে, সেটা আনকম্প্রোমাইজড, মানে সে একই রকম আছে। দারুণ না? তো এগুলো তো তোমাকে তো আলাদাভাবে লিখবে, সবাই এটা লিখবে ডিসপাইট বিং পোর হি ইজ অনেস্ট, সততাই মানে গরিব হওয়ার সত্ত্বেও সে সৎ, কিন্তু তুমি লিখছো একটু আলাদা করে। ক্লিয়ার হলো? দেখো তো এরপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য, মানে এখানে কি থাকবে স্যার, যেখানে একটা মাত্র প্রিন্সিপাল ভার্ব, কি বললাম, প্রিন্সিপাল ভার্ব থাকবে একটা, মানে সরি প্রিন্সিপাল ক্লজ, ভার্ব কেন, প্রিন্সিপাল ক্লজ, এবং এক বা একাধিক সাব ক্লজ থাকতে পারে। তাহলে মেন ফান্ডা হচ্ছে একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটাই হচ্ছে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ক্লজটা আমি একটু পরে বলছি। তো তাকে বলা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স, কেমন? এবারে এখানে দেখো এরা সাধারণত ইফ, দো, বিকজ, দ্যাট, হু, হুইচ ইত্যাদি সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকে। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ স্ট্রাকচার। এবার চলো আমরা উদাহরণ দেখে নিই। কী আছে? আই নো, আমি জানি। দ্যাটটা কিসের? সাবঅর্ডিনেটিং কনজাংশন। একটু আগে দেখলে, এই যে দেখো দ্যাট দেখলে না, সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে দেখো হি ইজ আ গুড ম্যান, সে হচ্ছে একটা ভালো মানুষ। তাহলে এখান থেকে দেখো এতটা ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে এটাকেই যখন আমি অফিসার স্টাইলে লিখব তখন কি লিখবে? আই অ্যাম ওয়েল অ্যাওয়ার, আমি, তুমি জানা তোমার, আর তুমি হচ্ছে সচেতন, দুটোর মধ্যে একটা পার্থক্য মনে হচ্ছে না? সবাই লিখবে আই নো, আমি জানি, বাট তুমি কি লিখবে? তুমি লিখবে আই অ্যাম ওয়েল অ্যাওয়ার, আমি যথেষ্ট সচেতন, দ্যাট যে হিজ প্রফেশনাল ক্রেডেন্সিয়ালস আর ইম্পেকেবল, মানে তার যে মানে সে যে কাজটা করে সেটা হচ্ছে খুব ভালো। আন্ডারস্টুড? তাহলে এই ধরনের বাক্য যখন তুমি লিখতে যাবে তখন তোমার নম্বর অটোমেটিক হু 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 করে বেড়ে যাবে। তারপরে দেখো এখানে ধরো আরও অনেক বাক্য আছে, এগুলো তোমার পড়বে, পড়ার পরে দেখবে যে অটোমেটিক তোমার মধ্যে আলাদা রকমের চিন্তাভাবনা ডেভেলপ হচ্ছে। ক্লিয়ার এতদূর? এরপরে দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা কী স্যার? যৌগিক বাক্য। সেখানে কি হয়, মানে যে বাক্যে একাধিক স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, মানে এর আগে কী ছিল? এর আগে ছিল একটা স্বাধীন ক্লজ থাকবে, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আর এক বা একাধিক থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে কি বলছে? এক বা এক মানে একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে কিন্তু কোনো রকমের ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না। ক্লিয়ার হলো? দেখো
হাবিবুর বুঝতে পারলে? হ্যাঁ স্যার। দেখো এবারে দেখো এখানে কি আছে, এই যে দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিসে, কম্পাউন্ড সেন্টেন্স, আর এদিকে দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিসে, কম্পাউন্ড সেন্টেন্স। এখানে দেখো তো কমপ্লেক্স সেন্টেন্সে কী ছিল, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে কী ছিল ডিপেন্ডেন্ট ক্লজ, মানে এটা মিলিয়ে ডিপেন্ডেন্ট ক্লজ। পার্থক্যটা একদম বুঝতে পারলে? এবারে দেখো এখানে যে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, তো এটা যুক্ত হয় এই কটা দিয়ে, মানে ফ্যান বয়েজ দিয়ে। মনে রেখো, এফ ফর ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, এই যে দেখো বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর শো, এ ফর অ্যান্ড, আর ফর আছে দেয়ার ফর, ফর ইত্যাদি। এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তুমি ফ্যান ভয়েসটা মনে রাখবে কেমন। এগুলো দিয়ে যদি যুক্ত থাকে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। নর্মাল বাক্য কী ছিল, হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি। সে ছিল গরিব কিন্তু সে সুখী ছিল। তুমি এখানে কি লিখলে, দ্য নেশন ল্যাক্স ন্যাচারাল রিসোর্সেস ইয়েট ইটস হিউম্যান ক্যাপিটাল ড্রাইভ সাবস্টেন্সিয়াল গ্রোথ। এই ধরনের বাক্য তোমার মধ্যে আসছে, মানে গরিব হওয়া সত্ত্বেও তারা হ্যাপি, তার মানে কি তাদের যে সাবস্টেন্সিয়াল গ্রোথ হিউম্যান ক্যাপিটালকে কী করছে, খুশি করছে। আমাদের ন্যাচারাল রিসোর্স কম থাকা সত্ত্বেও তাদেরকে খুশি রাখছে, মানে ন্যাচারাল রিসোর্স কম থাকা মানে কি, গরিব থাকা। ক্লিয়ার? তাহলে এগুলো কি থাকবে, এগুলো হবে তোমার আলাদা লেভেলের লেখার ধরন, ঠিক আছে। এবারে বিভিন্ন রকমের ধরো অন্য রকমভাবে লেখা হয়েছে, মানে এই ধরনের কনসেপ্টকে কাজে লাগিয়ে এগুলোকে তুমি তোমার ডেসক্রিপটিভ লেখার যে টপিক সেই অনুযায়ী তুমি ওই ধরনের বাক্যকে এইভাবে লিখতে পারবে। ক্লিয়ার? তাহলে কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা বোঝা গেল। এবারে দেখো কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করার ক্ষেত্রে বা আমরা কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করার ক্ষেত্রে ক্লজের কথা শুনলাম। এবার ক্লজ মানে কি, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যের একটা অংশ। একটা বড় বাক্য আছে তার একটা অংশ, সেখানে দেখো ক্লজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা, সেটা তার নিজস্ব সাবজেক্ট আছে আর ভার্ব আছে। আরেকটা শব্দ তোমরা শুনেছো ফ্রেজ, তাই না? কে কে শুনেছো ফ্রেজ শব্দটা? তাহলে ফ্রেজটাও কিন্তু বাক্যের একটা অংশ, তোমরা জানো? বাংলায় উদ্দেশ্য লিখে দেয় তো? না, ওটা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য আর বিধেয় যেটা বলছি। বুঝতে পারলে না? স্যার আরো বললেন একবার। বাংলায় হচ্ছে উদ্দেশ্য, যেটা হচ্ছে সাবজেক্ট, আর না এ তোমার হচ্ছে যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট আর বিধেয় হচ্ছে প্রেডিকেট। কেমন? দেখো এখানে আমরা কি করলাম, দুটো অংশ। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে বাক্যের অংশ। এবারে দেখো ক্লজ মানে হচ্ছে সেখানে সাবজেক্ট আর ভার্ব থাকবে। আবার একটা শব্দ তোমরা দেখেছো যে ফ্রেজ, তাই না? ফ্রেজ, এই ফ্রেজে কিন্তু মানে কি হবে, সেখানে ফাইনাইট ভার্ব থাকবে না,
মানে ক্লজে একটা ফাইনাইট ভাব থাকবে, কিন্তু ক্লজের ক্ষেত্রে ফাইনাইট ভাব থাকবে, কিন্তু ফ্রেজের ক্ষেত্রে কোনো ফাইনাইট ভাব থাকবে না। দেখো তা তো ধরতে পারলে কি না? যে দেখো এবারে দেখো এবারে দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলছে যে ক্লজ নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, মানে ক্লজটা সে নিজের ওপর, মানে তাকে যদি বাক্য থেকে বের করে দাও তবুও কী করবে, কারোর ওপর নির্ভর করবে না সেই বাক্যের মানেটা সম্পূর্ণ প্রকাশ করতে। যেটা সিম্পল সেন্টেন্স নিজে একটা ক্লজ। দেখো এখানে বাক্য দেখো, দ্য গভর্নমেন্ট লঞ্চড আ নিউ পোর্টাল, তাই না? এখানে কি বলছে? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবারে শুরু করেছে দেখো, বিকজ দে ওয়ান্টেড ট্রান্সপারেন্সি। এটা দেখো বিকজ দে, কারণ তারা চেয়েছিল একটা মানে স্বচ্ছতা। এখানে কি মনে হচ্ছে? ডিপেন্ডেন্ট নয়? তুমি বলো তো এই বাক্যটা ছাড়া এই বাক্যটা একা একা নিজের মনে ভাব প্রকাশ করতে পারবে? পারবে না। কিন্তু এই বাক্যটা ছাড়া এই বাক্যটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারবে। কিন্তু তার মানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে পার্থক্য বুঝতে পারলে বাক্যে? দুটোই কিন্তু ক্লজ। আবার এবারে দেখো ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল বাক্য কোনটা? এখানে দেখো যার সাবজেক্ট ভার্ব আছে কিন্তু প্রিন্সিপাল ক্লজ ছাড়া সম্পূর্ণ বাক্য অর্থ প্রকাশ করতে পারে না, যেটা আমি তোমাকে দেখালাম। এরা আবার 3 প্রকারের স্যার। কেমন স্যার? তোমরা শুনেছো না? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। কে শুনেছো? কিন্তু মাথা গুলিয়ে যায় না, মানে শুনেছি কিন্তু ব্যবহার করিনি স্যার কখনো। কি বলো? এরপর থেকে তো করতে হবে, কারণ জেনে যাবে। এবার দেখো যে ক্লজটা, মানে তোমরা কি দেখলে ক্লজ এতক্ষণ দেখলে যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা একা একা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে স্যার, কিন্তু যেটা ডিপেন্ডেন্ট ক্লজ সে একা একা নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, তার জন্য ওকে ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজটা আছে তার উপর নির্ভর করতে হয়। এবারে স্যার এই যে ডিপেন্ডেন্ট ক্লজগুলো আবার 3 রকমের, মানে যারা অন্যের ওপর নির্ভর করে তারা আবার 3 রকমের। কেমন স্যার? তারা আবার নাউন ক্লজ, মানে ওরা নাউনের মতো কাজ করে। পুরো ক্লজটাকে যদি কোনো একটা নাউন দিয়ে রিপ্লেস করে দিই তাহলে সেটা আবার নাউনের মতো কাজ করে। আর কি স্যার? অ্যাডজেক্টিভ ক্লজ, মানে অ্যাডজেক্টিভের মতো আবার কাজ করে। কখনো ওই এই যে পুরো ধরো এই যে এই ব্যাপারটা, এই যে ক্লজটা ডিপেন্ডেন্ট ক্লজটা, এ আবার কখনো নাউনের মতো কাজ করে, কখনো আবার অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কখনো আবার অ্যাডভার্বের মতো কাজ করে স্যার। কত মজার না? তারপরে দেখো এখানে যদি কোনো ক্লজকে হোয়াট অ্যান্ড দ্যাট দিয়ে শুরু হয়, মানে কোনো একটা ধরো হোয়াট বা দ্যাট দিয়ে শুরু হচ্ছে, তখন সেটা মানে নর্মালি আমরা নাউন হিসেবে দেখতে পাই, নাউন ক্লজ হিসেবে দেখতে পাই। তবে চেনার উপায় কী স্যার? এই যে প্রিন্সিপাল ক্লজকে যদি ভার্ব দিয়ে, মানে প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব আছে তাকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো তাহলে নাউন ক্লজ পেয়ে যাবে। কেমন? চলো উদাহরণ দেখি তাহলে। দেখো এখানে কি আছে? আই নো হোয়ার হি লিভস। আই নো হোয়ার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে। এটাকে তুমি এই যে এই বা এটা একে তুমি হোয়াট দিয়ে প্রকাশ করো তো। আই নো হোয়াট। পাচ্ছ উত্তর? হ্যাঁ স্যার। এই যে ক্লজটা আছে একে কোনো একটা নাউন দিয়ে রিপ্লেস করো তো, মানে নাম তারপরে সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে রিপ্লেস করো তো। পাচ্ছ কিনা দেখো তো। হ্যাঁ, আই নো রাম। তার মানে কি হয়ে গেল? ওটা নাউন না? তার নাউন ক্লজ হয়ে গেল না? হ্যাঁ স্যার। তাহলে দারুণ ব্যাপার তো। সেরকমই ধরো একটা অফিসারের মতো বাক্য এখানে দেখো কি আছে, দ্য কমিটি ইনভেস্টিগেটেড হাউ দ্য ফান্ডস ওয়ার মিসঅ্যাপ্রোপ্রিয়েটেড। এরকম একটা অফিসারের বাক্য। তাহলে দেখো এখানে কি লিখেছো? দ্য কমিটি ইনভেস্টিগেটেড, এই যে হাউ দিয়ে আছে, হাউয়ের পর এটা কিন্তু
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হাউ দ্য ফান্ডস ওয়ার মিসঅ্যাপ্রোপ্রিয়েট, কীভাবে একটা ফান্ড মানে সঠিকভাবে কাজে লাগানো হয়নি, মিসঅ্যাপ্রোপ্রিয়েটেড ওয়েতে মানে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে দেখো দ্য কমিটি, এই যে এটাকে তুমি চেক করো তো, এটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল ক্লজ? দ্য কমিটি ইনভেস্টেড হোয়াট? পাচ্ছ উত্তর? হ্যাঁ স্যার। বা ধরো নাউন দিয়ে রিপ্লেস করে দেখো তো। দ্য কমিটি ইনভেস্টেড দ্য কেস। ইনভেস্টিগেটেড দ্য কেস, পাচ্ছ? তাহলে কি হলো, এতদিন ধরতে পেরেছিলে? না। এখন বুঝতে পারছো তো? একদমই তাই, একদম সিম্পল না, একদম জলের মতো সোজা, শুধুমাত্র তোমাদের মানে ভয় দেখিয়ে রেখেছিল। তাহলে এরপর থেকে তোমাদের এই ধরনের বাক্য চেক করতে হবে। হাবিবুর বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, আর একটু দেখতে হবে। বাস এবারে বাড়িতে গিয়ে নোটটা একদম পুরো দেখে নেবে, একদম ধরতে পারবে, ঠিক আছে? এরপরে কি আছে, আমি নাউন বললাম, তারপরে কি আছে অ্যাডজেক্টিভ ক্লজ, মানে বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এবার অ্যাডজেক্টিভ কি জানি আমরা, জানি যে নাউন বা প্রোনাউনের আগে বসে, তাই না? এর আগে দেখেছি, বা নাউন বা প্রোনাউনের দোষ গুণ ইত্যাদি বোঝাই, এটা আমরা দেখেছিলাম অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। এবারে নর্মালি কি হয়, হু, উইচ, দ্যাট, দোজ ইত্যাদি দিয়ে শুরু হয়। এবারে অনেক সময় ব্যতিক্রম থাকে, যেমন মানে রিলেটিভ প্রোনাউনগুলো অনেক সময় উজ্জ্ব থাকতে পারে, হয় না? দেখো একটা বাক্য আছে, দ্য বুক দ্যাট আই বট ইজ লস্ট, এরকম বাক্য না? এবার অনেক জায়গায় লেখা থাকে, তোমার হবে স্যার এটা মানে আপনি তো বলেছিলেন স্যার এখানে যে মানে বাক্যের গঠনের ক্ষেত্রে, কিন্তু এখানে স্যার আমি একটা বাক্য দেখতে পাচ্ছি, দ্য বুক আই বট ইজ লস্ট, এরকম বাক্য দেখতে পাও না তোমরা? দ্য বুক আই বট ইজ লস্ট, এরকম বলো। তার মানে ওখানে কি আছে, অ্যাকচুয়ালি উজ্জ্ব থাকে, মানে দ্য বুক আই বট ইজ লস্ট এইভাবে লেখা থাকে, মানে অ্যাকচুয়ালি ওখানে লেখা আছে দ্য বুক দ্যাট আই বট ইজ লস্ট, দ্যাটটা ইউজ করেনি, সাইলেন্ট রেখে দিয়েছে। বুঝতে পারলে তো? এবারে দেখো একটা বাক্য আছে, নর্মাল বাক্য, কি, দ্য ম্যান হু কেম হিয়ার ইজ স্যাড, দ্য মানুষটা, হু কেম এই যে এত দূর, দ্য ম্যান হু কেম, এই যে হু কেম হিয়ার, দ্য ম্যান ইজ স্যাড, দ্য ম্যান ইজ স্যাড এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর হু কেম হেয়ার যে এসেছিল এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, হু কেম হেয়ার। এবারে দেখো তো একটুখানি রিপ্লেস করে দেখো তো পাচ্ছ কিনা। দ্য ম্যান ইজ স্যাড হু কেম হেয়ার। না, অ্যাডজেক্টিভ দিয়ে রিপ্লেস করে দেখো। এই যে দেখো হু কেম হেয়ার, এটা কার সম্পর্কে বলছে? স্যাড ম্যান। স্যাড ম্যানের ক্ষেত্রে বলছে, মানে ম্যানটার ক্ষেত্রে বলছে, তাই না? হ্যাঁ স্যার। তো তুমি এখানে বলতে পারো না যে ওটাকে হুটাকে হু কেম হেয়ার এটাকে বিউটিফুল দিয়ে রিপ্লেস করো তো, দ্য বিউটিফুল ম্যান ইজ স্যাড, বা ওল্ড ম্যান, ওল্ড দিয়ে দেখো তো, আসছে না? হ্যাঁ স্যার। তাহলে রিপ্লেস করতে পারছি তো। তাহলে দেখো তুমি যখন সেটাকে অ্যাডজেক্টিভ দিয়ে রিপ্লেস করছো তখন সেটা হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই যে হু মেনলি দেখো মনে রাখবে, এই যে হু, উইচ, দ্যাট ইত্যাদি এগুলো দিয়ে যখন শুরু হবে কোনো একটা ক্লজ তখন সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? তুমি লিখতেই পারো দ্য বিউরোক্র্যাট হু ড্রাফটেড দ্য পলিসি রিসিভড আ প্রেস্টিজিয়াস অ্যাকোলেড, সরি। এই যে দেখো সিম্পলি এটা একদম
এই যে এখান থেকে এতটা কি স্যার, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, মানে অ্যাডজেক্টিভের মতো কাজ হচ্ছে। ক্লিয়ার এত দূর পর্যন্ত আশা করছি? হ্যাঁ স্যার, অ্যাকোলেড মানেটা কি স্যার? কে জানো? কে জানো? প্রেস্টিজিয়াস অ্যাকোলেড কোনোদিন শুনোনি? না স্যার, অ্যাকোলেড শব্দটা কি বললে? না স্যার, আমি ব্যবহার করি। করনি? দেখো, প্রেস্টিজিয়াস অ্যাকোলেড, এই মানে কি বলবো তোমাদের এখানে, মানে অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলি না যে ধরো কি বলবো ওটাকে দেওয়া হয়, যেটা প্রেজ করা, মানে এটাকে কি বলে, প্রশংসা। প্রেজ মানে তো প্রশংসা করা, প্রশংসা। হ্যাঁ, প্রশংসা করা, তারিফ করা, মানে কমপ্লিমেন্ট বা পুরস্কার দেওয়া, ঠিক আছে, সম্মান দেওয়া কাউকে। প্রেস্টিজিয়াস অ্যাকুলেড মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে, মানে অ্যাকুলেড মানে তো প্রেস করা, এবার প্রেস্টিজিয়াস মানে সম্মাননীয়, যে মানে মানে অ্যাকচুয়ালি কোনো মানে ওকে তার কাজের জন্য, ধরো তাকে তার কাজের জন্য যেটা ই করে না, সম্মান দেওয়া হয়, ওই ব্যাপারটাকে বলছে। স্যার ফেলিসিয়েটটা যাবে এখানে, ফেলিসিয়েট শব্দটা। ফেলিসিটেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রদান করা, ওটাকে ফেলিসিটেড। মানে প্রেস্টিজিয়াস অ্যাকোলেড মানে হচ্ছে তাকে মানে সম্মানসূচক যে পুরস্কার বা স্বীকৃতি, সেটা সে রিসিভ করেছে, মানে সে সম্মানসূচক যে পুরস্কার সেটাকে সে গ্রহণ করেছে। বুঝতে পারলে? কিসের জন্য? মানে প্রশংসা বলতে পারো, অ্যাকচুয়ালি অনেক প্রশংসা পেয়েছে যেটা তার ওই পলিসির জন্য। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ, এরপরে কি স্যার? এরপরে আছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজটা কি? যে বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করে। এবারে এই অ্যাডভার্বগুলো কি স্যার? অ্যাডভার্বগুলো ভার্ব, অ্যাডভার্ব, তারপরে অ্যানাদার অ্যাডজেক্ট, মানে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যানাদার কোনো অ্যাডভার্বকে কি করে, কোয়ালিফাই করে বা মডিফাই করে বা তার সম্পর্কে বলে, তাই না? এগুলো কি হয় স্যার? কখন, মানে টাইম বোঝায়, কোথায়, কেন হলো, কিভাবে হলো, তারপরে কোনো কন্ডিশন আছে কিনা ইত্যাদি বোঝায়। ক্লিয়ার? এর মনে রাখার উপায় কি? নর্মাল যদি মনে রাখো তাহলে সিন্স দিয়ে শুরু হবে, অ্যাজ দিয়ে শুরু হবে, ওয়েন দিয়ে, ইফ, দো, বিকজ ইত্যাদি দিয়ে শুরু হবে। ক্লিয়ার? দেখো, আই উইল গো ইফ ইউ কাম, কন্ডিশন বুঝাচ্ছে না? আমি যাব যদি তুমি আসো। তুমি বলো তো এখানে এই যে ইফ ইউ কাম, এটা তো একটা ক্লজ, তাই তো? সবাই ধরতে পারছো? ক্লজ বুঝতে পারছো প্রথমে? হ্যাঁ স্যার। কিন্তু কোন ক্লজ প্রথমে বুঝতে পারতে না আগে? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, বুঝতে পারতে না তো? এখানে নাউন দিয়ে রিপ্লেস করে দেখো তো শোভিস, না সরি নীলাঞ্জন। হচ্ছে? এখানে দেখো তো, আই উইল গো টুমোরো, হচ্ছে? সময় তো? হ্যাঁ স্যার, হচ্ছে, সময় হয়ে যাচ্ছে। আই উইল গো টুমরো। এটা প্লেস দিয়ে রিপ্লেস করো তো, কলকাতা। হ্যাঁ, আই উইল গো টু কলকাতা। রিপ্লেস হচ্ছে। রিজন দাও তো একটা কোনো। আই উইল গো ফর স্টাডি। হচ্ছে। হ্যাঁ স্যার, হচ্ছে। ম্যানার দাও তো, কিভাবে যাবে, হবে? হ্যাঁ, আই উইল গো স্লোলি। হয়ে যাবে। তারপরে দেখো তো শর্ত, এটা তো শর্ত দিয়েছি, তাহলে হচ্ছে তো? বুঝতে পারলে একটা মানে কীভাবে চেক করবে? হ্যাঁ স্যার। তাহলে আশা করছি
অসুবিধা হবে না আর? বুঝতে পারলে সবাই? সাথী, তোমার তো দুর্বলতা আছে। হ্যাঁ স্যার যে ওপর দিয়ে যাচ্ছে মাথা মানে আজকে না না, উপর দিকে গেলে হবে না, একদম পুরো এটা বারবার করে পড়বে। এবারে দেখো হ্যাঁ। মানে এই যে তোমাদের বলেছি এই জিনিসগুলো, যে এগুলো ধরো নর্মাল একটা এই মানে শুধুমাত্র গ্রামার শিখলে হবে না, এগুলোকে ধরো ইউজ করতে হবে, এবং ইউজ করার জন্য কি হবে, তোমার মানে পত্রিকা পড়তে হবে, লিখতে হবে, তাই না? কমপ্লেক্স কম্পাউন্ড এর মাঝে ধরো যে মাঝে মাঝে ব্যবহার করা ইত্যাদি, মানে অফিসের সেন্টেন্সগুলোকে তুমি হাতে কলমে ইউজ করবে, ঠিক আছে? এগুলো তোমার লেখার গঠন একদম বাকিদের তুলনায় অবশ্যই আলাদা করে দেবে, কোনো কথা হবে না, ঠিক আছে? এগুলো করবে। এবার দেখো এখানে তোমাদের কি আছে স্যার, যা কিছু শেখালাম, প্র্যাকটিস ব্যাচ, প্র্যাকটিস আছে। আচ্ছা এখানে দেখো তো, এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এর মধ্যে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে দেখো তো, চেক করে, চারটের মধ্যে। স্যার সেকেন্ড ওয়ান। হাবিবুর? স্যার সেকেন্ড স্যার। সেকেন্ড है ना रेगुलर तो जल्दी भी আমি এবারে সাথীকে জিজ্ঞাসা করছি, ঠিক আছে সাথী? এই চারটে অপশান আছে তো, শুনছো? স্যার বলুন এই চারটের মধ্যে কোনটা বলো তো আমাকে যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে? सर मेरी तो सर मेरी तो मैं ये वो भी हैप्पी है जीरो जो এটা কোন সেন্টেন্স বলো এটা? মে ইউ বি হ্যাপি, এক্ষুনি বললাম তো। স্যার আমাকে আর পড়তে হবে আমি অনেক দিন পড়ে নিয়ে সিরিয়াসলি তাহলে তোমাদের কি কাজ? তোমাদের কাজ হচ্ছে এটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি, তো এটা ঠিক আছে? হ্যাঁ কেন? কারণ আমরা জানি প্রথমে কি থাকবে, সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তাই না? প্রথমে সাবজেক্ট কোনটাতে আছে, এটা কি আছে দেখো, সাবজেক্ট, ফ্লো হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এখানে দেখো প্রথমে সাবজেক্ট আছে না, প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে দেখো এটাও তো না, এটাও না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে হবে কোনটা? এটা। তোমাদের যেগুলো বলেছি বাক্যের গঠন চেক করবে, চেক করে প্রত্যেকটা করবে, শেষে অবশ্যই উত্তর দেওয়া আছে। এবারে তোমাদের যেটা করতে হবে যে শুধুমাত্র এটা বলেছে যে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেটাই করে দিলাম, বাকিগুলো আর চেক করলাম না যে বাকি তিনটে কোন সেন্টেন্স আছে দেখি, এটা কিন্তু করবে না, কেমন নীলাঞ্জন? মানে তোমরা যদি শিখতে যাও, হ্যাঁ স্যার। তার মানে এখানে 50টা প্রশ্ন নেই, শুধু এখানে কতগুলো আছে, 50 × 4, 200টা। তাহলে আজকে যদি তুমি শিখতে চাও তাহলে আবার ক্লাসটা দেখবে, রেকর্ডেড ক্লাসটা। তুমি যদি সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে তোমার হাত শক্ত করতে চাও তাহলে তুমি কি করবে, তুমি এই যে প্র্যাকটিস সেটটা দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটটা করবে, তাহলে দেখবে তোমার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আমি দিতাম না, আমি জাস্ট মানে আমি ভাবলাম যে না, যদি না দিই তাহলে হয়তো বা মানে তোমাদের প্র্যাকটিসটা তো জরুরি, কি শিখলে এতে তোমাদের শেখার যে তোমার নিজেকে চেক করে নিতে পারবে, করতে গিয়ে হয়তো তোমার অসুবিধা হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝতে পারছো না, তখন একবার দেখে নিলে আবার পিডিএফটা। ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? তাহলে বেশ, আজকের ক্লাসটা কেমন লাগলো বলো? ভালো ভালো স্যার